আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জিএম জুয়েল আবিদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে সার্বিয়ার একটি ওয়ার্ক পারমিট বিশ্লেষণ করে দেখাবো। অর্থাৎ সার্বিয়ার একটি ওয়ার্ক পারমিটে কি কি লেখা থাকে এবং বেতন কত থাকে, কি কি সুবিধা থাকে, এই সকল বিষয় নিয়ে মূলত আজকে আমি বিশ্লেষণ করব। আর এই বিশ্লেষণ ধর্মী এই ভিডিওটি দেখলে আপনাদের জন্য যে সুবিধাটি হবে তা হচ্ছে, সার্বিয়ার জন্য কোথাও ফাইল দেওয়ার আগে আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে যখন আপনাদের জন্য এরকম একটি ওয়ার্ক পারমিট আসবে সেই ওয়ার্ক পারমিটে আসলে কী লেখা থাকবে, ফলে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এরকম বেতনে বা এরকম সুবিধায় আমার কি সার্বিয়া যাওয়া উচিত কি উচিত না। তো এই ভিডিওটি কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শেষ না পর্যন্ত আমার সাথেই থাকুন। শুরুতেই আপনাদের একটি বিষয় বলতে চাই, আর তা হলো আজকে যে ওয়ার্ক পারমিটটি আপনাদেরকে দেখাবো বিশ্লেষণ করে, এই ওয়ার্ক পারমিটটি মোট 6 পাতার এবং এই 6 পাতার ওয়ার্ক পারমিটে টোটাল 48টি পয়েন্টে, সম্ভবত 48টি পয়েন্টে আপনাদের এই পুরো কি কি কাজ করতে হবে, কি কি সুযোগ সুবিধা আছে, এরকম বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। কিন্তু আমি যদি একত্রে 48টি পয়েন্ট হুবাহু আপনাদের সামনে তুলে ধরতে চাই তাহলে আমার মনে হয় 4-5টা ভিডিও লাগবে, এছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তো সুতরাং মূলত যে বিষয়টি না জানলেই নয়, সেই বিষয়গুলি নিয়েই আমি আসলে এই ওয়ার্ক পারমিটটি তুলে ধরবো। এই ওয়ার্ক পারমিটটা হচ্ছে আমাদের এক সম্মানিত ক্লায়েন্ট বাঁধন মিয়া। তো বাঁধন মিয়ার বিস্তারিত ঠিকানা আমি যখন ওয়ার্ক পারমিটটি বিশ্লেষণ করবো সেখান থেকে আপনাদেরকে জানাবো। তাহলে চলুন আমরা ওয়ার্ক পারমিটটি বিশ্লেষণ করি। প্রথমেই তাহলে আমরা সার্বিয়ার ওয়ার্ক পারমিটটা দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল সার্বিয়ার ওয়ার্ক পারমিট। এই ওয়ার্ক পারমিটটা খেয়াল করুন, এখানে কিন্তু 6টি পাতা। আচ্ছা, এই ওয়ার্ক পারমিটটা যেটা বলেছিলাম সেটা হলো বাঁধন মিয়ার ডেট অফ বার্থ দেওয়া আছে, প্লেস অফ বার্থ দেওয়া আছে। তো এই 6টি পাতা, এটা হচ্ছে প্রথম পেজ। তো প্রথম পেজে এরকম একজন ক্লায়েন্টের বা যে অ্যাপ্লিক্যান্ট তার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। তার পাসপোর্ট নাম্বার দেওয়া আছে, তার ডেট অফ ইস্যু দেওয়া আছে, কবে এটা ইস্যু হয়েছে ইত্যাদি সবই দেওয়া আছে। বাঁধন মিয়া সে আসছে নেত্রকোনা থেকে। হ্যাঁ, তো এটা ছিল বাঁধন মিয়ার প্রথম পাতা, তার ডিটেলস দেওয়া থাকে। এবং এই দ্বিতীয় পাতায় এটা হচ্ছে একটা ওয়ার্ক পারমিট, এবং এখানে আপনারা দেখেন এই ওয়ার্ক পারমিটটা সম্পূর্ণ সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা। তো এই সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে আপনার এভাবে 6টি পাতা লেখা, এবং এই 6টি পাতা যদি আপনি পুরোটাই দেখেন তাহলে দেখা যাবে এখানে 46টি পয়েন্টে আপনাকে এই পুরো জিনিসটি তারা বুঝিয়েছে। তো আমি এখন আপনাদেরকে, যেহেতু আপনারা বুঝবেন না সেহেতু আমি এটাকে ইংলিশে কনভার্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অনেকে হয়তো ভাববেন যে ইংলিশে কেন কনভার্ট করলাম, আমরা কেন বাংলায় কনভার্ট করলাম না। যদি আপনারা সার্বিয়ান ল্যাঙ্গুয়েজটাকে বাংলায় কনভার্ট করেন তাহলে আসলে সত্যি অর্থে আমি নিজেই তেমন ভালো কিছু বুঝি না। মানে বাংলায় কনভার্ট করার পর যে জিনিসটা আসে আমি নিজেই ভালো বুঝি না, তাই আমি ইংলিশে কনভার্ট করেই বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখেন প্রথমেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আচ্ছা, এখানে ওয়ার্ক কন্ট্রাক্ট যেটা আসছে চুক্তি আর কি। কার সাথে চুক্তি হচ্ছে? এটা মামাস বিস্কিট ডেলিভারি ডিওও, বা আমরা যেটা বলি কোম্পানি, ওদের দেশে বলে ডিও। বিস্তারিত লেখা আছে কোম্পানি সম্পর্কে। কার সাথে চুক্তি হচ্ছে? বাঁধন মিয়ার সাথে। এই যে লেখা আছে দেখেন বাঁধন মিয়া, এই বাঁধন মিয়ার সাথে চুক্তি হচ্ছে। এখানে বাঁধন মিয়ার বিস্তারিত দেওয়া আছে। আমি খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো, নাহলে এতগুলো আমার পক্ষে সম্ভব হবে না এই ভিডিওতে শেষ করা। আচ্ছা, তারপর 2 নম্বর কি আছে যে এমপ্লয়ি কিন্তু এখন একটা 3rd ডিগ্রি আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন লাগবে, এইটা বলা আছে। ধরেন এই বাংলাদেশে এসএসসি সমমান, তো 3rd ডিগ্রি বলতে বাংলাদেশে কিছুই নেই। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কি এমপ্লয়ি উইল পারফর্ম ডিউটিস ইন এ অফ জেনারেল অ্যাসিস্ট্যান্ট ইন কেক প্রোডাকশন, অর্থাৎ কেক তৈরি করার জেনারেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেখানে কাজ করবে। এটা 3 নম্বর দেওয়া আছে। এটা হলো চুক্তির প্রথম 3টা কথা। এই 3টার উপরে ভিত্তি করেই তাদের বলছে যে তার কাজটা কি হবে। এখানে যে সে জেনারেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, তার এই কাজটার জব ডিসক্রিপশনটা কী, অর্থাৎ তার বেতন কত হবে, কয় বছরের চুক্তি ইত্যাদি ইত্যাদি, তার বোনাস কী হবে,
তারপর সে ছুটি কবে পাবে, বছরে কয়দিন, ইত্যাদি বিস্তারিত এখানে লেখা আছে, যেটা টোটাল 46-46টা পয়েন্টে তারা বর্ণনা করেছে। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে তারা কি লিখেছে। তো প্রথম 3টি বিষয় দেখালাম, এরপরে দেখুন এখানে লেখা আছে জব ডিসক্রিপশন অক্সিলারি জবস ইন কেক প্রোডাকশন, মানে ওই যে অ্যাসিস্ট্যান্ট আর অক্সিলারি একই কথা। চার নম্বর হচ্ছে এমপ্লয়িজ উইল পারফর্ম ওয়ার্ক ইন ফ্যাসিলিটিস ওন বাই দ্য এমপ্লয়ার। এমপ্লয়ার যে সকল সুযোগ দিবে এমপ্লয়িকে, অর্থাৎ একজন হলো কর্মচারী, একজন কর্মকর্তা। কর্মকর্তা যেভাবে বলবে যে সুবিধাগুলো, ওর উপরে ভিত্তি করে কর্মচারী কাজ করবে। তারপর 5 নম্বর হচ্ছে দ্য এমপ্লয়ি এস্টাবলিশেস এ ওয়ার্কিং রিলেশনশিপ ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম লাস্টিং 16 মান্থস, অর্থাৎ 16 মাসের জন্য সে এখানে কাজ করবে। তো 16 মাসে কিন্তু আপনার হচ্ছে 12 মাসে 1 বছর, আর হলো তাহলে 1 বছর 4 মাস, এই 1 বছর 4 মাস। তারপর আবার এখানে কি লেখছে যে স্টার্টিং ফ্রম দ্য অ্যারাইভাল রিপাবলিক অফ সার্বিয়া, অর্থাৎ সার্বিয়াতে পৌঁছানোর পর থেকে তার এই 16 মাস শুরু হবে, অ্যান্ড দ্য নেক্সট 12 মাস, এবং পরবর্তী আরও 1 বছর। এগুলো অবশ্য পরবর্তীতে টিআরসি শেষ হয়ে গেলে আবার টিআরসি দেবে, মানে টিআরসি দেবে আপনাকে প্রথমে এই 16 মাসের জন্য, এই পরে আবার শেষ হয়ে গেলে আবার টিআরসি দেবে। আপনার ভয় পাওয়ার কিছুই নেই যে 16 মাস পরে আবার ব্যাক চলে আসতে হবে কিনা। 6 নম্বর বলছে দ্য এমপ্লয়িজ অবলাইজ টু স্টার্ট ওয়ার্ক অন অক্টোবর 1, 2024 ইয়ার, অর্থাৎ যে কর্মচারী তাকে অক্টোবরের 1 তারিখ থেকে তারা কাজ শুরু করতে বলছে আর কি। হ্যাঁ, তারপর বলছে ট্রায়াল ওয়ার্ক লাস্ট ম্যাক্সিমাম 30 ডেজ। ট্রায়াল ওয়ার্ক বলতে প্রভিশন পিরিয়ড, আমাদের দেশে যেমন আছে 3 মাস কাজ শুরু করলে দেখা যায় তাকে 3 মাস বা 6 মাসের একটা প্রভিশন পিরিয়ড দিয়ে দেয়, যে এরপরে তোমার চাকরিটা স্থায়ী হবে। তাদের এখানে হলো 1 মাস, যেটাকে ট্রায়াল পিরিয়ড বলতেছে। আচ্ছা, এরপরে কি বলছে, ডিউরিং দ্য ট্রায়াল পিরিয়ড দ্য এমপ্লয়ার অ্যান্ড দ্য এমপ্লয়ি ক্যান ক্যান্সেল এমপ্লয়মেন্ট, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনি আপনার চাকরি আপনিও বাদ দিতে পারেন, সেও আপনাকে বাদ দিতে পারে। এটা তারা 1 মাস দেখবে আপনাদেরকে। আচ্ছা, 8 নম্বর বলছে দ্য এমপ্লয়ি এস্টাবলিশেস এ ফুল টাইম এমপ্লয়মেন্ট রিলেশনশিপ লাস্টিং 48 আওয়ার্স এ উইক। তাহলে সপ্তাহে আপনি 48 ঘন্টা কাজ করলে এটাকে ফুল টাইম এমপ্লয়মেন্ট ধরবে। আচ্ছা, এবং এই কাজটা হবে কিন্তু শিফট ওয়াইজ। এই দেখেন এখানে শিফটের কথা বলছে, দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ দ্য ওয়ার্কিং আওয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য শিডিউল অফ ওয়ার্কিং আওয়ার্স উইদিন দ্য ওয়ার্কিং উইক। তাহলে দেখেন যে ওয়ার্কিং আওয়ারটার যে শুরু এবং শেষ সেই ব্যাপারে বলছে, এবং শিডিউল অফ ওয়ার্কিং আওয়ার্স, এবং ওয়ার্কিং আওয়ার্সটা কতক্ষণ হবে, আপনি যে শিফটে কাজ করবেন কতক্ষণ হবে, আপনি যে সপ্তাহে যে 48 ঘন্টা কাজ করবেন, এটা ডিটারমাইন কে করবে, ডিরেক্টর করবে। ইজ ডিটারমাইন্ড বাই দ্য ডিরেক্টর ইন অ্যাকর্ডিংস উইথ দ্য ল। তাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী কিন্তু এখানে আপনাকে করা হবে, এখানে কিন্তু আপনাকে আইন অনুযায়ী আপনাকে এখানে ডিটারমাইন করা হবে। চেঞ্জেস ইন ওয়ার্কিং আওয়ার্স দ্য এমপ্লয়ার উইল নোটিফাই দ্য এমপ্লয়ি অ্যাট লাস্ট 3 days বিফোর দ্য চেঞ্জ। যদি কোনো চেঞ্জ থাকে তাহলে আপনাকে 3 দিন আগে বলে দেওয়া হবে। 9 নম্বর দেখেন, যেটা আপনারা সবাই জানতে চান, যে স্যালারি, দ্য স্যালারি অফ দ্য ওয়ার্ক পারফর্ম বাই দ্য এমপ্লয়ি ইজ ডিটারমাইন্ড ইন দ্য অ্যামাউন্ট অফ 64,427.79 RSD। এটা হচ্ছে আপনার গ্রোস মান্থলি স্যালারি। তো আসলে 64,427 বা ধরি 428 কত হয়, আপনারা যদি একটু দেখতে চান তাহলে আমরা যদি একটু দেখি RSD, তাহলে এখানে যদি লিখি, এখানে আসছে হলো আপনার তারা বলেছে হলো 64,000 তারা বলেছে একটু 64,428। তো 64,428-এ কত আসে আপনাদের সামনেই লিখে দেখে, 64,428 RSD টু বিডিটি। এটা যদি লিখে আমরা এন্টার দিই তাহলে আপনি দেখেন এখানে লেখাই উঠছে 71,602 টাকা, ধরেন 600 টাকা, 71,600 টাকা বা 71,500 টাকা। এটা হচ্ছে আপনাদের কি বেসিক স্যালারি। এবার 10 নম্বর, দ্য এমপ্লয়ি হ্যাজ দ্য রাইট টু দ্য রেস্ট ডিউরিং দ্য ডেইলি ওয়ার্ক। প্রতিদিন কাজে আপনি একটা রেস্ট পাবেন, ডেইলি রেস্ট অ্যান্ড উইকলি রেস্ট ইন অ্যাকর্ডিংস উইথ বাই ল। এগুলো সব আপনার যে জবের নিয়মকানুন আছে সেই অনুযায়ী হবে। ল বলতে এখানে বোঝাচ্ছে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু একটা সার্ভিস রুল আছে। বাংলাদেশে যেমন প্রত্যেকটা চাকরি একটা সার্ভিস রুল আছে, প্রতিটা দেশে এরকম আছে। সেই সার্ভিস রুল অনুযায়ী এটা আপনি কতক্ষণ রেস্ট পাবেন, কী পাবেন, এই বিষয়ে এখানে বলা হয়েছে, এমন কিছু না। আচ্ছা, 11 নম্বর বলা হয়েছে দ্য এমপ্লয়ি হ্যাজ আ রাইট টু ভ্যাকেশন ফর ইজ। এখানে বলা হয়েছে বছরে আপনি কয়দিন ছুটি ছাটা পাবেন, কি পাবেন, হ্যাঁ ওইটা এই সম্পর্কে এখানে বলা হয়েছে। যেমন এখানে বলছে অ্যানুয়াল ভ্যাকেশন ডিউরেশন আপ টু, অর্থাৎ বছরে আপনি 20 দিন ছুটি পাবেন। এখানে আরও হয়তো বিস্তারিত কিছু বলেছে। আচ্ছা, দ্য এমপ্লয়ি হ্যাজ রাইট টু পেইড লিভ ম্যাক্সিমাম 5 ওয়ার্কিং ডেজ ইন এ ক্যালেন্ডার। আপনি বছরে 5 দিন ছুটি পাবেন। সর্বোচ্চ কয়দিন ছুটি পাবেন,
5 দিন ছুটি পাবেন, যেটা কিন্তু পেইড, অর্থাৎ আপনাকে এই ছুটি দিবে, আবার আপনি বেতনও পাবেন। এখানে বলে দিছে দেখেন, পেইড লিভ ফর ম্যাক্সিমাম 5 ওয়ার্কিং ডেজ, 5টা ওয়ার্কিং ডেজের ছুটি পাবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে কী বলছে, 13 নম্বর, দ্য এমপ্লয়ার ইজ অবলাইজ টু অর্গানাইজ ওয়ার্ক দ্যাট এনশিওর দ্য প্রোটেকশন দ্য এমপ্লয়িজ লাইফ অ্যান্ড হেলথ, মানে আপনার স্বাস্থ্য সুরক্ষা অন্য কিছু যা আছে এটা তাদের যে সার্ভিস রুল রয়েছে সেই অনুযায়ী আপনার যে চাকরিজীবী চাকরিদাতা আছে সে আপনাকে মেনটেন্স করতে বা রক্ষা করতে বাধ্য, এই ব্যাপারে এখানে বলা আছে। এরপর 14 নম্বর দেখেন, দ্য এমপ্লয়ার উইল গ্রান্ট দ্য এমপ্লয়ি আনপেইড লিভ আন্ডার দ্য টার্মস। হ্যাঁ, আপনি যে হয়তো ছুটিতে গেলেন না, হ্যাঁ, আচ্ছা, এখানে অবশ্যই আরেকটা কথা হচ্ছে, দ্য এমপ্লয়ার উইল গ্রান্ট দ্য এমপ্লয়ি আনপেইড লিভ। আনপেইড লিভ হচ্ছে, একটা হচ্ছে পেইড লিভ, অর্থাৎ আপনি ছুটি যাচ্ছেন কিন্তু বেতন পাবেন, আরেকটা হচ্ছে আমার ছুটি দেন 5 দিন, তো সেটা আমার টাকা দেওয়া দরকার নেই। হ্যাঁ, আপনাকে সেটা আর্টিকেল, ওদের যে সার্ভিস রুল আছে সেই সার্ভিস রুলের 22 নম্বর আর্টিকেলে যেভাবে লেখা আছে সেই অনুযায়ী আপনাকে ছুটি দেবে, সমস্যা নেই। হ্যাঁ, 15 নম্বর, দ্য স্যালারি অফ অ্যান এমপ্লয়ি consist of salary of work performed and time spent at work, salary based on the employee's contribution to the employee's business success, awards, bonuses, etc. and others. এখানে আসলে মূলত বলতে চাচ্ছে যে আপনি যে স্যালারিটা পাবেন এই স্যালারিটা ডিপেন্ড করছে হলো আপনি যে কাজ করছেন ঠিক মতো, আপনি যে বলা আছে কাজ করছেন কিনা এবং তার ব্যবসা কেমন হচ্ছে, লাভ লোকসান আছে কিনা, এগুলো দেখে আপনার স্যালারি বাড়বে কমবে বা স্যালারি দেওয়া হবে। হ্যাঁ, এই জিনিসটাকে আপনি বুঝতে হবে আর কি। 16 নম্বর হলো, আর্নিংস অফ দ্য ওয়ার্ক পারফর্ম অ্যান্ড টাইম স্পেন্ড অ্যাট ওয়ার্ক আর ডিটারমাইন্ড অন দ্য বেসিস অফ, আপনি এখানে যেটা বলা হচ্ছে আর্নিংস অফ ওয়ার্ক পারফর্ম অ্যান্ড টাইম স্পেন্ড, আপনি কতক্ষণ সময় দিলেন কাজে এবং কতক্ষণ সময় আপনি এখানে ব্যয় করলেন, এটার উপরে এটা ডিপেন্ড করতেছে বেসিক ওয়েজ, অর্থাৎ আপনি যে আর্নিং করবেন, আয় করবেন, হ্যাঁ, কাজের জন্য, ফর ওয়ার্ক, আর্নিংস ফর ওয়ার্ক, আপনি কাজের জন্য, ফর ওয়ার্ক পারফর্ম, অর্থাৎ আপনি যে আয় করবেন সেটা কিসের উপর ডিপেন্ড করছে, আপনার বেসিক ওয়েজ, অর্থাৎ আপনার যে মূল বেতনটা, হ্যাঁ, ওয়ার্ক রেজাল্ট, আপনি কি কাজের রেজাল্টটা কী, ইনক্রিজড আর্নিংস, আপনার বেতন বৃদ্ধি, এগুলো সব কিছুর উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনি মূলত 16 নম্বরে বলতে চাচ্ছে আপনি যে কাজ করছেন সেই কাজটা রেজাল্ট কী, কতগুণ কাজ করছেন, তার প্রোডাকশন কী, এগুলোর উপরে আপনার বেতন বৃদ্ধি বা বেতন বাড়বে বা বেতন দিবে, এটাই বলতে চাচ্ছে মূলত। 17 নম্বর, দ্য বেসিক স্যালারি অফ দ্য ওয়ার্ক, দ্য বেসিক স্যালারি অফ দ্য ওয়ার্ক পারফর্ম বাই দ্য এমপ্লয়ি ডিটারমাইন্ড বাই দ্য ফুল কন্ট্রাক্ট ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড স্ট্যান্ডার্ড পারফর্ম, অর্থাৎ এখানে বলতে চাচ্ছে আসলে আপনি যে বেসিক স্যালারিটা, এই বেসিক স্যালারিটা এটা ডিপেন্ড করতেছে যে আপনি তার ফুল কন্ট্রাক্ট এবং ওয়ার্কিং আওয়ার্স, কন্ট্রাক্ট অনুযায়ী যে ওয়ার্কিং আওয়ার্স তারা বলছে সপ্তাহে 48 দিন, সেই অনুযায়ী হয়তো আপনাকে সপ্তাহে 48 দিন হলে ডেইলি আপনাকে 8 ঘন্টা কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে এইটা আপনি কাজ করছেন কি না তার উপরে আপনাকে এই পুরো বিষয়টা ডিপেন্ড করছে। তারপর 18 নম্বর কি, দ্য রেজাল্ট অফ দ্য ওয়ার্ক আর ডিটারমাইন্ড বেসড অন দ্য ইভ্যালুয়েশন অফ ওয়ার্ক ডান বাই দ্য এমপ্লয়ি ইন অ্যাকর্ডিংস টু দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। তো দ্য রেজাল্ট অফ ওয়ার্ক আর ডিটারমাইন্ড বেসড অন দ্য ইভ্যালুয়েশন অফ দ্য, আপনি যে কাজটা করলেন সেই কাজটা আসলে গ্রহণযোগ্য কি না এবং সঠিক হয়েছে কি না সেটা কিসের উপর ডিপেন্ড করছে, কোয়ালিটি, অ্যাকুরেসি অ্যান্ড টাইমলিনেস অফ ওয়ার্ক এক্সিকিউশন, আপনি কাজের কোয়ালিটি দেখবে, অ্যাকুরেসি দেখবে, এই জিনিসগুলো, এবং আপনার ওয়ার্ক এক্সিকিউশন, আপনি যে কাজটা করছেন সেটা দেখবে তারা। কন্ট্রিবিউশন অফ টিম ওয়ার্ক, আপনারা সব টিম মিলে কাজটা করছেন কি না সেই কন্ট্রিবিউশন আছে কিনা, টিম ওয়ার্ক হিসেবে সেটা দেখবে, আপনার কাজের ডিসিপ্লিন আছে কিনা, কাজের অভিজ্ঞতা আছে কিনা, এইটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার কাজের রেজাল্ট, দ্য রেজাল্ট অফ ওয়ার্ক, এটা তারা ডিটারমাইন করবে। হ্যাঁ, আসলে আমরা যতটা সহজ মনে করি, হ্যাঁ, যে আমরা বিদেশে যাব আর গিয়ে শুধু এই টাকা ইনকাম করো তা না, এটা আপনি বাংলাদেশে হোক আর বিদেশ যেখানে যান সেখানে আপনি কাজ করতে। 19 নম্বর কী বলছে, বেসড অন দ্য রেজাল্ট অফ দ্য ওয়ার্ক, বেসড অন দ্য রেজাল্ট অফ দ্য ওয়ার্ক বেসিক স্যালারি ক্যান বি ইনক্রিজড, অর্থাৎ আপনি যে পাচ্ছেন, বেসিক স্যালারিটা পাচ্ছেন, সেই বেসিক স্যালারিটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আপনি যদি 71,000 টাকা দেখালাম কিছুক্ষণ আগে যে আপনি এই যে 71,602 টাকা পাবেন, এইটাও আপনি বেশি হতে পারে, কী হবে সেটা এখানে লিখেছে, ক্যান বি ইনক্রিজ আপ টু 30%, আপনি 30% বৃদ্ধি পাবে, আর রিডিউসড অ্যাট মোস্ট আপ টু 30, আবার 30% কমতেও পারে, নট মিনিমাম ওয়েজ, মানে আপনার হয়তো 30% বাড়বে বা 30% কমবে, এর বেশি না, ঠিক আছে। So the employee, 20 number বলছে, the employee has the right and increased basic salary from the point show this contract, the employee is entitled to an increased salary of the effective hours worked, namely for the work, আপনার এই
স্যালারি, বেসিক স্যালারিটা বৃদ্ধি পাবে। কিসের উপরে বৃদ্ধি পাবে এখানে বলা আছে, অন দ্য ডে অফ স্টেট অ্যান্ড রিলিজিয়াস হলিডে ফর হুইচ দ্য ল স্টিপুলেটস দ্যাট নো ওয়ার্ক ইজ টু বি ডান। আপনি যেদিন আসলে আপনার হলিডে থাকেন, হ্যাঁ, দেশের যে সমস্ত ছুটি থাকে, যেমন ঈদে মিলাদুন্নবী, এটা রিলিজিয়াস হলিডে, ঠিক আছে। এখন তাদের এরকম ওইখানে খ্রিস্টানদের যে সমস্ত ছুটিগুলো আছে, রিলিজিয়াস হলিডে আছে, যেমন বড়দিন, বড়দিনে আপনি কাজ করলে সেক্ষেত্রে আপনি কি বলছে যে 110% বেসিকের 110% পাবেন, অর্থাৎ বেসিক যে টাকাটা তার থেকেও 110% আপনি পাবেন। রাতে যদি আপনি কাজ করেন, অর্থাৎ রাত কত, বিটুইন 10 PM to 6 AM, অর্থাৎ রাত 10টা থেকে সকাল 6টার মধ্যে যদি কাজ করেন, হ্যাঁ, তাহলে 26% বেশি পাবেন বেসিক্যালি। ওভারটাইম ওয়ার্ক, আপনি যদি ওভারটাইম করেন, অর্থাৎ আপনি দেখা গেছে বিকেল 5টা পর্যন্ত কাজ, আপনি ওভারটাইম করেন, তাহলে 26% বেশি পাবেন। কত ঘন্টা কাজ করেন তারপরে গুণে। তারপরে এখানে আছে বেসড অন দ্য টাইম spent at work for each full year, based on the time spent at work for each full year of work achieved in the employment relationship with the employer past work। আপনি এক বছরের পুরোটা দেখবে যে আপনি কতগুলো মানে কত সময় দিচ্ছেন কাজে, এগুলোর উপর বিবেচনা করে তারা 4% আপনার বেজের উপরে দিবে। তাহলে এইসব চিন্তা করলে আপনি যদি ঠিকমতো কাজকর্ম করেন ওইখানে, তাহলে একজন এমপ্লয়ি মাসে 1,20,000, আমি যতটুকু জানি 10, 20, 30, অনেকে নাকি আরও বেশি ইনকাম করে। তো এটা ডিপেন্ড করছে আপনার উপরে, হ্যাঁ, আপনি কীভাবে কাজ করবেন। এগুলো দ্য এমপ্লয়ি ইজ অবলাইজ টু প্রোভাইড দ্য এমপ্লয়ি উইথ স্যালারি compensation for the period of absence from work average earnings in the previous 12 months during absence from work on a holiday that's not working, annual leave, paid leave, military। আসলে এখানে যেটা বলছে যে একজন চাকরিদাতা সে কিন্তু ইজ অবলাইজড, অর্থাৎ বাধ্য, টু প্রোভাইড দ্য এমপ্লয়িকে দিতে স্যালারি দিতে বাধ্য। কিসের জন্য, যে আপনি কোনো কারণে কাজে অ্যাবসেন্স হতে পারেন, এটা আপনার দোষ না, এটা হলো তার দোষ, তাদের কারণে। যেমন হলিডে হতে পারে, অ্যানুয়াল লিভ থাকতে পারে, হ্যাঁ, পেইড লিভ, মিলিটারি এক্সারসাইজ আছে, ওইখানে আসলে এরকম একটা কিছু আসে হয়তো যে মিলিটারি এক্সারসাইজ করলে এখন সব কিছু বন্ধ রাখতে হবে, ওই সময়টা তো আর আপনার কোন মানে সোজা কথা, আপনার কোনো কারণে যদি আপনি অফিসে না আসেন, হ্যাঁ, তাহলে আপনি বেতন পাবেন। এরকম বিস্তারিত কথা লেখা আছে যেগুলো আসলে আমাদের জানার অত দরকার নেই। দ্য এমপ্লয়ার ইজ অবলাইজড টু প্রোভাইড দ্য এমপ্লয়ার with compensation for the time of absence from work due to temporary incapacity of work যদি কাজে of 30 days, namely in the amount of 60% of the average salary। Also the employer is obliged to provide the employee with compensation for the time of absence from work due to temporary incapacity for work 30 days for work for আপনি যদি মনে করেন কাজে আসতে পারতেছেন অসুস্থতা বা খুব যে কোনো কারণে ইনক্যাপাসিটি, আপনার কোনো সে ক্যাপাসিটিটা নাই, মানে সেটা আবার টেম্পোরারি ইনক্যাপাসিটি হতে পারে, হ্যাঁ, আপনার সেই কাজ করার ক্যাপাসিটি নাই বা অফিসের কোনো ক্যাপাসিটি নাই, এরকম যদি হয়, হ্যাঁ, টেম্পোরারি, সেক্ষেত্রে কী বলছে যে ইন দ্য অ্যামাউন্ট অফ 65% অফ দ্য এভারেজ স্যালারি ইন দ্য প্রিভিয়াস 12 months in which the inability to work occurred if it is caused by an illness। দেখছেন যে অসুস্থতার কথা হচ্ছে, আর ইনজুরি আউটসাইড, যদি আপনি অসুস্থতা বা কোনো আহত কিছু হয়েছেন কাজ করতে যেয়ে বা কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে তারা 65% দিবে, আপনার বেতনের টাকা কাটবে, খুব সব কাটবে না। এখন আপনি আসেন নাই 10 দিন, ঠিক আছে, এখন 10 দিনের পুরো টাকাটা তারা কাটবে না, তারা 65% কাটবে। in the amount of 100% of the average salary in the previous 12 months in which the disability occurred work if it is caused by an occupational। যদি আপনার ইসে কাজ করতে যে অর্থাৎ কোম্পানিতে কাজ করতে যে কোনো ধরনের সমস্যা পড়েছেন, তাহলে সেক্ষেত্রে তারা 100% টাকা দিয়ে দেবে, এক্ষেত্রে কোনো কাটাকাটি করবে না। আচ্ছা, অর্থাৎ এইখানে আপনারা দেখেন একটা জিনিস, প্রতিটা পয়েন্টে কিন্তু তারা আপনাদের সুযোগ সুবিধা নিয়েই কথা বলছে, তাদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলে, আপনি কীভাবে বেতন পেতে পারেন, অসুস্থ হলে কীভাবে বেতন, এগুলো নিয়ে বলছে। দ্য এমপ্লয়ি হ্যাজ দ্য রাইট টু কম্পেনসেশন অফ 60% অফ এভারেজ স্যালারি ইন দ্য প্রিভিয়াস 12 months অফ দ্য টাইম অফ ইন্টারাপশন অফ ওয়ার্ক দ্যাট অকার্ড থ্রু নো ফল্ট অফ দ্য। দেখছেন, আপনার এমপ্লয়ির কোনো ফল্টের কারণে কিন্তু যদি আপনার ইন্টারাপশন হয় না কাজে, মানে কোনো কাজে ইন্টারাপশন হচ্ছে বাট আপনার কারণে না, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনার এই যে বেতন থেকে 60% দিবে, অর্থাৎ সেক্ষেত্রে তো 100% দিবেন না। যেমন ধরেন করোনা শুরু হয়েছে বাট আপনি কাজ করতে পারছেন না, এটা আপনার দোষ না, প্রতিষ্ঠানও কিন্তু কোনো ব্যবসা করতে পারছে না, তারপর প্রতিষ্ঠান আপনাকে 60% স্যালারি দিবে, ঠিক আছে।
তো এইভাবে যদি আমরা যাই, হ্যাঁ, সব আপনাদের এরকম বিভিন্ন, দ্য এমপ্লয়ি হ্যাজ দ্য রাইট টু reimbursement of expenses in accordance with the work for coming to work and returning to work at the height the price of public transport tickets, a hot meal in the gross amount of 200 dinars per month and holiday allowance for annual vacation in the, দেখছেন কত সুন্দর এখানে কথা বলা আছে যে একজন এমপ্লয়ি মানে কর্মচারী তার হ্যাজ দ্য রাইট, তার অধিকার আছে, কিসের জন্য অধিকার আছে, reimbursement, হ্যাঁ, অফ এক্সপেন্সেস ইন অ্যাকর্ডিংস উইথ দ্য ওয়ার্ক, আপনি যে কাজে আসতেছেন, যে ওয়ার্ক ফর কামিং টু ওয়ার্ক অ্যান্ড রিটার্নিং টু ওয়ার্ক, কাজে আসছেন, কাজ থেকে যাচ্ছেন, হ্যাঁ, অ্যাট দ্য হাইট দ্য প্রাইস অফ পাবলিক ট্রান্সপোর্ট, এই ক্ষেত্রে আপনাকে পাবলিক ট্রান্সপোর্টের টিকিট দিবে, হট মিল খাবারের জন্য দিবে, যেটা আপনার প্রতি মাসে 200 দিনার। 200 দিনারে কত আসে যদি আপনি আবার একটু দেখতে চান, আমরা দেখাইতে পারি। সেটা হচ্ছে হলো, আমি যদি লিখি যে 200 সার্বিয়ান দিনার টু বিডিটি, আচ্ছা এখানে লিখে যদি আমরা সার্চ দিই তাহলে দেখেন 223 টাকা সমপরিমাণ বা 222 টাকা, 200 টাকায় ধরি, এই 200 টাকা আপনি পাবেন, হ্যাঁ, পার মান্থ অ্যান্ড হলিডে অ্যালাউন্স ফর অ্যানুয়াল ভ্যাকেশন দ্য গ্রোস অ্যামাউন্ট, এখানেও পাবেন 200 টাকা, ওখানে পাবেন 200 টাকা। তো এইভাবে আসলে আমি যদি এখন এরকম করতে চাই তাহলে সবই একই কথা, একই সুযোগ সুবিধা কি পাবেন না পাবেন। তো আপনাদেরকে মোটামুটি আমি একটা জিনিস দেখাইতে চাইছি মোটামুটি যে কি সুযোগ সুবিধা পাওয়া যায় মোটামুটি। তো আমি যেগুলো দেখালাম এইটুকুই, এর বাইরে হয়তো এখানে আর অন্য কিছু লেখা আছে যে যেমন দ্য এমপ্লয়ি ইজ অবলাইজড টু পে দ্য এমপ্লয়িজ সেভারেন্স পে ডিউ টু দ্য টার্মিনেশন অফ দ্য এমপ্লয়মেন্ট রিলেশনশিপ আপন রিটায়ারমেন্ট টু, মানে আপনি যখন আপনার এই চাকরি শেষ হয়ে যাবে, যে আপনার কন্ট্রাক্ট অনুযায়ী যে সময়টা ছিল যে শেষ হয়ে যায়, তাহলে আপনাকে সে একটা সেভারেন্স পে করবে। সেভারেন্স পে বলতে হলে কি, রিটায়ারমেন্ট করার পরে যে একটা পে হয়, যে দেখেন ডিমান্ডের কথা বলা আছে, এরকম একটা টাকা আপনাকে তারা দিবে, এরকম অনেক কথা বলা আছে, মানে এর শেষ নেই। তো এক ভিডিওতে আসলে সব সম্ভব না, তো সেই জন্য আমি আর আগালাম না। এরপরেও যদি আপনারা কেউ না বুঝে থাকেন আমাকে অনুরোধ করবেন, আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে আমি আরও শেষ পর্যন্ত আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখাবো এবং প্রতিটা পড়ে শোনাবো। তো এই ছিল আজকে আমাদের সার্বিয়ান ওয়ার্ক পারমিটের বিস্তারিত। ধন্যবাদ। সুতরাং যারা আপনারা সার্বিয়া যাবেন বলে চিন্তা করছেন, তারা কাল বিলম্ব না করে আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে আপনাদের ফাইলটি সাবমিট করুন এবং একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুন। যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।